মঞ্চের উপরে এবং সামনে আমার যে সহযোদ্ধারা রয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের বিংশতিতম রাজ্য সম্মেলন উপলক্ষে আজকে যে আলোচনার যে টপিক আপনারা জানেন, আমি শুরুটা করবো এই বলে যে আজ থেকে বহু বছর আগে যখন 1978 সালে তদানীন্তন সোভিয়েত রাশিয়া, যে দেশটা এখন আর নেই, সেভাবে টুকরো টুকরো হয়ে গেছে, সেই সোভিয়েত রাশিয়ার একটা আলমা-আতা বলে একটা শহর, সেখানে 1978 সালে একটা বিশ্ব মহাসম্মেলন হয়েছিল, স্বাস্থ্য সম্মেলন। পৃথিবীর সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা, গুরুত্বপূর্ণ রাষ্ট্র নেতারা সেখানে হাজির ছিলেন। সেখানে আলাপ আলোচনা হলো যে সোভিয়েত রাশিয়া কিভাবে একটা পিছিয়ে পড়া দেশ থেকে তাদের স্বাস্থ্য সূচকগুলো একদম সামনের সারিতে নিয়ে চলে এসছে সারা বিশ্বের কাছে, এমনকি উন্নত ধনী দেশগুলো যারা আমেরিকা, ইউরোপ, তাদের থেকেও সূচকগুলো আরো এগিয়ে গেছে। চীনের উদাহরণ সেখানে সামনে এলো, চীনের অভিজ্ঞতা। যুদ্ধে যুদ্ধে জেরবার একটা দেশ 1949 সালের পর থেকে তারা দ্রুত কিভাবে তাদের স্বাস্থ্য সূচকগুলোকে সারা বিশ্বের কাছে ঈর্ষণীয় জায়গায় তুলে দিল। কিউবার অভিজ্ঞতা ভালো, যে মার্কিন অবরোধের মুখে দাঁড়িয়ে মিয়ামি থেকে কয়েক কিলোমিটার দূরে ওইরকম একটা ছোট্ট শহর, ছোট্ট দেশ, সেই দেশটা কিভাবে স্বাস্থ্য সূচক সারা পৃথিবীর কাছে সবার উপরে নিয়ে চলে গেল, এমনকি সোভিয়েত রাশিয়ার চীনকেও ছাড়িয়ে গেল। এই সমস্ত অভিজ্ঞতা নিরিখে সারা দেশের রাষ্ট্রনেতারা ঠিক করলেন স্বাস্থ্যের সংজ্ঞা নিরূপিত করলেন। 1978 সালের কথা বলছি, এবং সেখানে ঠিক হলো, সবাই একমত হলেন যে সবার জন্য স্বাস্থ্য যদি করতে হয় তাহলে সেটা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে জোরদার করে করতে হবে, এবং স্বাস্থ্য মানে কিন্তু চিকিৎসা নয়, সেটা ওখানে ঠিক হয়ে গেল যে স্বাস্থ্যের অনেক নিয়ামক আছে। আমরা চারপাশে যাই, যে আমাদের রাস্তাঘাট, খাবার দাবার, আবাসন, মানুষ কিরকম অবস্থায় আছে, আজ থেকে ঠিক হয়নি। সেটা যখন 1848 সালে কমিউনিস্ট ম্যানিফেস্টো লেখা হয়েছিল, তারও বছর 5 আগে ফ্রেডরিক এঙ্গেলস, তিনি ওই তখন ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন, তার বিভিন্ন শহরে, ম্যানচেস্টার, লন্ডন, গ্লাসগো, বিভিন্ন শহরে কারখানা ইত্যাদি ঘুরে সরকারি দলিল দস্তাবেজ ঘেটে প্রমাণ করে দেখিয়ে দিলেন যে সমস্ত রোগ ভোগের আসল কারণ হচ্ছে দারিদ্র্য। তার আগে কেউ এইভাবে দেখাই, রোগের নানা রকম থিওরি, জাম, বিভিন্ন জাম থেকে হচ্ছে। তার আগে ভাবা হতো, যখন না ইউরোপের যে আলোকায়ন আমরা বলি, এনফোর্সমেন্ট মানে এনলাইটেনমেন্ট পিরিয়ড, তার আগে ভাবা হতো ঈশ্বর পাপ করেছে তাই ঈশ্বর রোগ দিয়েছে ইত্যাদি নানা রকমের ভাবা হতো। যখন বিজ্ঞান ভিত্তিক আলোচনাও আসছে, তখনও দারিদ্র্য যে সমস্ত রোগ ভোগের মূল কারণ সেটা হচ্ছে ফ্রেডরিক এঙ্গেলস দেখালেন। এবং তারপরে আরো অন্যান্য এক জার্মান ফিজিশিয়ান রুডল্ফ ভার্চো, তার নাম রুডল্ফ ভার্চো বলেন, তো ভার্চো বলেন, রুডল্ফ ভার্চো, তিনি দেখালেন যে দারিদ্র্য হচ্ছে মূল কারণ। দারিদ্র্য, অভাব, অনটন, অপুষ্টি, আবাসন ঠিক মতো নেই, নিকাশি ঠিক মতো নেই, সেগুলোই হচ্ছে রোগ জীবাণু নানা রকমের হচ্ছে যে রোগে ভোগার হচ্ছে মূল কারণ হচ্ছে সেগুলো। এবং এই 1978 সালে যখন আলোচনা হচ্ছে, স্বাস্থ্যের সংজ্ঞা নিরূপিত হচ্ছে, তখন বলা হচ্ছে যে স্বাস্থ্যের এইসব নিয়ামকগুলিকে, এইগুলি ক্রম উন্নতি ঘটিয়ে ক্রমশ একটা উন্নততর জীবনের দিকে যাওয়া, কদম কদম যাওয়া, তার নামই হচ্ছে সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য। এবার ভেবে আসবে পশ্চিমবঙ্গ, আমাদের টপিক তো হচ্ছে পশ্চিমবঙ্গ। আমি কেন বললাম, কারণ 1978 সালের ঠিক আগের বছর পশ্চিমবঙ্গে এমন একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যার মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা রাইটার্স বিল্ডিং থেকে ক্ষমতা প্রয়োগ করব না, আমরা মাঠে, ময়দানে এবং কারখানা থেকে আমাদের কর্মসূচিগুলি রূপায়িত হবে। তার কারণ মানুষ, সেই সমস্ত সেখানে যারা কাজ করেন সেই সমস্ত মানুষই হচ্ছেন আমাদের ক্ষমতার উৎস। এবং 1978 সালে যখন এই প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে এর উপরে ভর করে
সবার জন্য স্বাস্থ্য এই স্লোগান যখন সারা পৃথিবীতে সামনে নিয়ে এলো, তখন পশ্চিমবাংলায় একটা শক্তিশালী ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে দিয়ে স্থানীয় চাহিদা এবং প্রয়োজনের কথা মাথায় রেখে সরকার, পশ্চিমবঙ্গ সরকার, প্রথম বামফ্রন্ট সরকার, তারা ঠিক করলো যে হচ্ছে গ্রামীণ এবং শহরের হচ্ছে যে বিশেষ মূলত দরিদ্র মানুষের বাস যেখানে, সেই এলাকার স্বাস্থ্য ব্যবস্থাটাকে, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাটাকে শক্তিশালী করা। এবং এই প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি মধ্যম স্তরের যে স্বাস্থ্য ব্যবস্থা এবং সর্বোচ্চ স্তরের যে স্বাস্থ্য ব্যবস্থা তারও। আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাই, 1986 সালে পশ্চিমবঙ্গে সরকার শুরু করলো বহুমুখী স্বাস্থ্য প্রকল্প, ইংরেজিতে যেটাকে মাল্টিপারপাস হেলথ স্কিম বলা হয়। এখানে 1977 সালে আমাদের গ্রামাঞ্চলে ওই যে উপস্বাস্থ্য কেন্দ্র চলে, যেখানে টিকা টিকা ইত্যাদি দেওয়া হয়, সেই উপস্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা ছিল 1005টা, যেটা 2010 সালে বামফ্রন্ট সরকার চলে যাবার ঠিক আগের বছরে তার সংখ্যা দাঁড়ালো 10,356টা। এবং এই 2023 সাল পর্যন্ত এই 10,356তেই দাঁড়িয়েছিল পশ্চিমবাংলার উপস্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা। সম্প্রতি কেন্দ্রীয় সরকার কিছু ব্যবস্থা নিয়েছে সব রাজ্যে বাড়ানোর, এখানেও কয়েক হাজার বাড়ছে, তৈরি হয়েছিল। এই যে 1005টা থেকে 10,356টা উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা, প্রত্যেকটা উপস্বাস্থ্য কেন্দ্রে মাল্টিপারপাস হেলথ স্কিম, বহুমুখী স্বাস্থ্য প্রকল্প, একজন করে হেলথ অ্যাসিস্ট্যান্ট মেল, একজন করে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, একজন করে একাধিক কমিউনিটি হেলথ গাইড ইত্যাদি নিয়োগ করা। 1991 সালে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম স্বাধীনতার পরে স্বাস্থ্যে একটা এস্টাবলিশমেন্ট টেবিল তৈরি হয়। কি সেই এস্টাবলিশমেন্ট টেবিল? এবং এখনো জেনে রাখুন, এই 2025 সাল পর্যন্ত 1991 সালটাই আছে একমাত্র, সর্বপ্রথম এবং একমাত্র, তারপরে আর কোনো সংশোধিত হয়নি, ওই অনুসারেই চলছে। কি না, কোন হাসপাতালে কিরকম রোগীর চাপ, কত লোককে সে কেটার করে, তার উপরে ভিত্তি করে একটা বিজ্ঞানসম্মত নিয়োগ নীতি, কত ডাক্তার হবে, কত নার্স হবে, কত টেকনিশিয়ান হবে, অন্যান্য স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ, সাপোর্ট স্টাফ, সেগুলো কত সংখ্যায় নিযুক্ত হতে হবে, তার যে পদ, সে পদের কি অবস্থা, সে পরে আসছি। এখন পদগুলো কি, কত শতাংশ শূন্য আছে, কত শতাংশ ভর্তি আছে, সেসব তো পরে আলোচনা হবে। তো এস্টাবলিশমেন্ট লেভেলটাই তৈরি হয় সর্বপ্রথম, এবং সেটাই 1991 সাল। আপনারা আরো কয়েকটা যদি পরিসংখ্যান দিই, 2010 সাল, 2010 সালে পরিসংখ্যানটা আমাদের হাতের কাছে আছে, 11 সালের পর থেকে পরিসংখ্যান সেভাবে নেই। 2010 সালে যখন সারা দেশে গড় আয়ু মহিলাদের জন্য হচ্ছে 68 বছর, তখন আমার রাজ্যে মহিলাদের গড় আয়ু হচ্ছে 71 বছর। পুরুষদের গড় আয়ু সারা দেশে যখন 65 বছর, তখন 2010 সালে দাঁড়িয়ে আমার রাজ্যে পুরুষদের গড় আয়ু হচ্ছে 68 বছর। জন্মহার কমানোর চেষ্টা হয় সারা দেশে, তখন জাতীয় হচ্ছে যে হার, সেটা হচ্ছে 1018, আর আমার এখানে তখন 1012। মৃত্যু হার সারা দেশের জাতীয় গড় হচ্ছে 2010 সালে 7.3%, তখন আমার এখানে 6.2। আমাদের কাছে মাতৃমৃত্যু হার সারা 2010 সালে সারা দেশের জাতীয় হার হচ্ছে 245 প্রতি লাখ প্রসূতি মহিলা পিছু, মা পিছু 245 জন মারা যায়। আর আমাদের দেশে সেই মুহূর্তে সর্বনিম্ন ছিল পশ্চিমবঙ্গের মাতৃমৃত্যুর হার 141। শিশু মৃত্যুর হার চতুর্থ নিম্নতম আমাদের দেশে, মানে পশ্চিমবঙ্গের শিশু মৃত্যুর হার, এবং শহরাঞ্চলে শিশু মৃত্যুর হারে সর্বনিম্ন। এই যেখানে আমাদের সূচকগুলো ছিল, আমি আর পরিসংখ্যানের কচকচে আরো এরকম অনেক পরিসংখ্যান, এই যেখানে আমাদের পরিসংখ্যানগুলো নিয়ে যেতে পেরেছিল সরকার, ধরুন সেখানে চিকিৎসা ব্যবস্থা কি অবস্থা ছিল,
77 সালে যখন সরকার শুরু করে বর্তমান সরকার, 7টা মেডিকেল কলেজ আমাদের আছে। এমবিবিএস সিট হচ্ছে 755টা, আর পোস্ট গ্রাজুয়েশন মানে এমডি এমএসসি সিট হচ্ছে সর্বসাকুল্যে 117টা। 2010 সালে সেখানে 12টা মেডিকেল কলেজ রান করছে, আরো 3টে খোলবার মতো বহরমপুর মেডিকেল কলেজ সহ। বহরমপুর মেডিকেল কলেজ চালু হয়েছে 2012 সালে। 11 সালের মধ্যে তার সমস্ত কিছু তৈরি ছিল, শুধু খোলাটাই বাকি ছিল। আমাদের রাজ্যে সমস্ত সরকারি হাসপাতাল হচ্ছে যে মিলে সংখ্যা ছিল 1302 77 সালে। গ্রামীণ যে গ্রামীণ হাসপাতালগুলোর প্রায় কোনো পরিকাঠামোই ছিল, শয্যা সংখ্যা সেখানে প্রায় ছিলই না। যা ছিল জেলা হাসপাতাল, জেনারেল কিছু ছিল এবং মেডিকেল কলেজ ইত্যাদি। মোট শয্যার সংখ্যা ছিল 50,000-এর কিছু আশেপাশে। 77 সালে 2010 সালে এই সংখ্যাটা দ্বিগুণের থেকেও বেশি বেড়ে যায়, লক্ষাধিক শয্যার সংখ্যা, এবং হাসপাতালের সংখ্যা বাড়ে 1300 থেকে বেড়ে দাঁড়ায় 12,021। অর্থাৎ গ্রামাঞ্চলে ছোট ছোট হাসপাতাল 10 বেডের 15 বেডের এই সংখ্যাটা প্রচুর বাড়ে, যার জন্য হাসপাতালের সংখ্যা বেড়ে যায় প্রায় 10 গুণ, শয্যার সংখ্যা দ্বিগুণ হয়েছে। তার কারণ ছোট হাসপাতালগুলো বাড়ানো হয়। হাসপাতালে অ্যাডমিশন ধরুন 77 সালে যেখানে আমাদের ইনডোর অ্যাডমিশন যা ছিল, 2010 সালে সেটা বেড়ে দাঁড়ালো 63%। এবং যদি 63% অ্যাডমিশন বললে কিছু বোঝায় না আসলে। গ্রামাঞ্চল ব্লক হাসপাতাল সবচেয়ে বেশি বাড়লো হচ্ছে যে গ্রামাঞ্চল। এই যে হাসপাতালগুলো তার হচ্ছে যে শয্যার সংখ্যা, হাসপাতাল মানুষ যাচ্ছে, এসে ভর্তি হচ্ছে, তার মানে হচ্ছে ইউটিলাইজেশন অফ সার্ভিসেস, যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা ইউটিলাইজ হচ্ছে। 2010 সাল অব্দি এই পরিসংখ্যান। আজকে আসলে 2025 সাল। প্রথম কথা হচ্ছে যে পরিসংখ্যানগুলোর এমন হাল যে সরকার না জনসমক্ষে আনে সেগুলো, না কেন্দ্র সরকারের কাছে পায়। কোভিডের তথ্য প্রকাশ হচ্ছে না, ডেঙ্গুর তথ্য চেপে যাচ্ছে, মাতৃমৃত্যুর হার, শিশু মৃত্যুর হার আপনি জানতে পারবেন না। তার কারণ জানলেই এই তুলনামূলক আলোচনাটা চলে আসবে যে 2010 সালে এই ছিল, 2025 সালে দাঁড়িয়ে এই। যে কথা জানা যাচ্ছে, আগে পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর হেলথ অন দ্য মার্চ বলে একটা বই পেত। মার্চ মাসে, প্রতি বছর মার্চ মাসে বইতে বেরোতো। সেখানে নির্দিষ্টভাবে বই সবাই যে কোনো মানে গবেষকরা পেত, সংবাদ মাধ্যম পেত, রাজ্যের যে কোনো রাজ্যের মানুষ, রাজ্যের বাইরের মানুষ চাইলে সেটা অ্যাক্সেস করতে পারবে। এর জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট, স্টেট হেলথ ব্যুরো অফ ইন্টেলিজেন্স, এটা হচ্ছে যে এই বইটা বের করার জন্য দায়িত্ব থাকতো। তাদের পরিসংখ্যান সমস্ত কিছু দেওয়া থাকতো, কোন রোগে কত মানুষ ভুগেছে, কত রোগী ভর্তি হয়েছে, কত লোক মারা গেছে, কত লোক চিকিৎসা হয়েছে। 2010 সালে পশ্চিমবঙ্গের 73% মানুষ সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর নির্ভরশীল ছিল, যেখানে জাতীয় গড় ছিল তখন 40%। আজকে রাজ্য সরকার হেলথ অন দ্য মার্চ প্রকাশ বন্ধ হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার, যেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো রাজ্যগুলোর কাছে বাধ্যতামূলক, কেন্দ্র সরকারকে তোমাকে তথ্য দিতে হবে, সেই তথ্য তারা দিচ্ছে না। কিন্তু এইভাবে তথ্য কি লুকিয়ে রাখা যায়? মানুষ কি জানতে পারছে না যে মাতৃমৃত্যুর হার সারা দেশে এই মুহূর্তে যা জগর, তার থেকে পশ্চিমবঙ্গের হচ্ছে যে এটা বেড়ে গেছে অনেকক্ষণ, এবং পশ্চিমবঙ্গে মাতৃমৃত্যুর হার ক্রমশ বাড়ছে। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে প্রতি 5 বছর অন্তর হয়। 2021 সালে যে রিপোর্টটা বেরিয়েছে তাতে দেখা গেছে পশ্চিমবঙ্গ বাল্য বিবাহে এবং টিনেজ প্রেগন্যান্সিতে সারা দেশে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সরকার কোভিডের নাম করে, লকডাউনের নাম করে 2 বছর স্কুল বন্ধ রেখে দেবে, ড্রপ আউট হবে, গ্রামে গঞ্জে মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যাবে, টিনেজ প্রেগন্যান্সি হবে, অপুষ্ট শরীরে তারা সন্তান ধারণ করবে, প্রসূতি মৃত্যু হবে না তো কি হবে?
ফলে যে স্বাস্থ্য ব্যবস্থা আমরা যেটা বলছি, প্রসূতি মৃত্যু সারা পৃথিবীতে স্বাস্থ্য ব্যবস্থা শুধু নয়, কোন দেশ কত উন্নত এইটা দেখতে গেলে যে কটা প্যারামিটার দেখা হয় তার মধ্যে শিশু মৃত্যুর হার, মাতৃ মৃত্যুর হার এইগুলো দেখা হয়। আমার রাজ্যে শিশু মৃত্যুর হার ক্রমশ বাড়ছে গত 15 বছরে। আমার রাজ্যে মাতৃ মৃত্যুর হার ক্রমশ বাড়ছে। ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কোভিডের সময় কি হাল হয়েছে আপনারা দেখেছেন, কত সারপ্লাস ডেথ হয়েছে। আজকে পরোক্ষভাবে আমাদের জানতে হচ্ছে যে দেহ উত্তরপ্রদেশে যেমন গঙ্গায় ভাসিয়ে দিয়েছে, আমাদের এখানে নানা মানে শ্মশানে, কবরে, নানা জায়গায় তার কোনো সরকারি তথ্য নেই। এবং সবচেয়ে বড় কথা, বামফ্রন্ট সরকারের আমলে একটা শক্তিশালী ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা ছিল, যেখানে দাঁড়িয়ে সরকার একটা শ্রেণী দৃষ্টিভঙ্গি নিয়ে পরিকল্পনা করত আর রূপায়ণ করত সাধারণ মানুষের সমষ্টিগত অংশগ্রহণের মাধ্যমে তার রূপায়ণ হত। প্রতিটা গ্রামে গ্রাম সংসদ ছিল, গ্রাম পঞ্চায়েতের অধীনে গ্রাম সংসদ। গ্রাম সংসদগুলোর আন্ডারে একটা করে কমিটি ছিল, ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন কমিটি। তাদের একটা করে ব্যাংক অ্যাকাউন্ট থাকতো, সরকার টাকা পাঠাতো, তারা মিটিং করতো, মিটিং করে ঠিক করতো কোন প্রসূতি মা কার হচ্ছে যে হাসপাতালে নিয়ে যেতে হবে, কিভাবে নিয়ে যেতে হবে, পুষ্টি কার কম আছে, কার হচ্ছে কোথায় জল জমে থাকছে, মশা হচ্ছে, মশাবাহিত রোগ বাড়বে, ডাক্তার ব্যবস্থা করো। এই যে একটা সিস্টেম ছিল, শহরের ছিল ওয়ার্ড কমিটি। এবং এইগুলোতে বলা ছিল, গণতন্ত্রের কিরকম একটা ব্যবস্থা করা ছিল, যে হচ্ছে যে এই গ্রাম সংসদ ইত্যাদি এই যে কমিটিগুলো হবে, যেমন পঞ্চায়েতের নির্বাচিত সদস্য থাকবেন, তেমনি তার নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন, যিনি পরাজিত হয়েছেন, তিনিও ওই কমিটির মেম্বার থাকবেন। একদম ডিরেক্ট নোটিফিকেশন করে বলা ছিল। হাসপাতালগুলিতে রোগী কল্যাণ সমিতি বাম আমলে বলা ছিল যে ওই হাসপাতালটা যে এলাকায় গঠিত, সেই এলাকার যিনি এমপি এমএলএ তারা হচ্ছে যে ওই রোগী কল্যাণ সমিতির মাথায় থাকবেন। বর্তমান সরকার কি নিয়ম করেছে, যেখানে তাদের এমপি এমএলএ আছে শাসক দলের, সেখানে তারা থাকে। যেখানে বিরোধী কোনো এমপি এমএলএ আছে, সেখানে তারা নবান্ন থেকে স্বাস্থ্য ভবন হয়ে একটা অর্ডার বেরোবে যে অমুক জন তিনি নাকি বিশিষ্ট সমাজসেবী, সেই জন্য ওই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবে। অর্থাৎ গণতান্ত্রিক যে ব্যবস্থাটা করেছিল বর্তমান সরকার, যে রোগী কল্যাণ সমিতি, হাসপাতাল পরিচালন সমিতি এইগুলো যে পরিচালনা করবে, বা শহরের ওয়ার্ড কমিটি, গ্রাম সংসদ যেখানে স্বাস্থ্যের পরিকল্পনাগুলো হবে, রূপায়ণগুলো হবে, সেইখানে হচ্ছে স্বাস্থ্য কর্মসূচি, সেখানে গণতান্ত্রিকের একটা ব্যবস্থা করেছে। শাসক থাকবে, বিরোধী থাকবে, একটা সবার সব অংশের মানুষকে নিয়ে একটা কমিটি হবে। সেই ব্যবস্থাটাকে চৌপাট করা হবে। এবং তার বদলে কি এলো, তখন ছিল বিকেন্দ্রীকৃত একটা ব্যবস্থা, এখন হচ্ছে ক্ষমতার কেন্দ্রীভবন, আমলা নির্ভরতা, আর তার সাথে নিয়োগে, পোস্টিংয়ে, পদোন্নতিতে, ওষুধের যন্ত্রপাতির কেনাকাটায় সীমাহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যা সর্বোচ্চ মহল থেকে পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরকে রাজনীতির আখড়া বানানো হয়েছে। রোগী কল্যাণ সমিতিগুলি অর্থ আত্মসাতের একটা জায়গা হচ্ছে, দাদাগিরির একটা আখড়া হচ্ছে। ফলে মানুষের স্বাস্থ্য, জনস্বাস্থ্য যে দৃষ্টিভঙ্গি দিয়ে পরিচালনা হতো আগের সরকারের আমলে, আর এখন স্বাস্থ্যটাকে নীতি হিসাবে যদি দেখেন, স্বাস্থ্য নীতি কর্পোরেট বান্ধব নীতি। আমার আপনার করের টাকা কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে, আমার আপনার হাতে একটা করে কার্ড ধরিয়ে দিচ্ছে। কেন্দ্র সরকার বলছে কার্ডটার রং হবে গেরুয়া, এরা বলছে না নীল সাদা, আলাদা রং, আলাদা রং, আলাদা নাম। কিন্তু আসলে আমার আপনার করের টাকাতে কর্পোরেটের মুনাফার জন্য এই কার্ড ধরিয়ে দিচ্ছে, যে আমাদের বলছে যাও কর্পোরেট হাসপাতালের বাইরে গিয়ে লাইন দাও। আর যে কর্পোরেট হাসপাতাল, তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আপনার যত বেশি রোগ হবে তত তার মুনাফা বাড়বে, রোগ প্রতিরোধ সে চায় না। ফলে কর্পোরেট বান্ধব নীতি নেওয়ার জন্য কি কেন্দ্র সরকার, কি রাজ্য সরকার, এরা চাপ দিচ্ছে কর্পোরেট লবি,
রোগ প্রতিরোধ থেকে তুমি হাত গুটিয়ে নাও। রোগ প্রতিরোধ থেকে হাত গুটিয়ে নেওয়ার ফলে রোগ বাড়লে তবেই হচ্ছে এদের মুনাফা হবে, না হলে এত ঝাঁ চকচকে সব কর্পোরেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ কোম্পানি, স্বাস্থ্য বীমা কোম্পানি, এরা সবাই তো লাল বাতি জ্বলবে যদি হচ্ছে কাল থেকে রোগ কমে যায়। আপনাদের খেয়াল থাকবে, প্রথম ইউপিএ সরকার ৬৬ জন বামপন্থী সাংসদের সমর্থনে, সেখানে যে কটা প্রথম ইউপিএ সরকারকে কোন মন্ত্রিত্ব নেয়নি ঠিকই, ৬৬ জন সাংসদ, বাম সাংসদ, কিন্তু তারা যে শর্তগুলো রেখেছিলেন, যে কর্মসূচিগুলি নিয়েছিলেন, যেমন ১০০ দিনের কাজ, এই ১০০ দিনের কাজ সেটাও কিন্তু স্বাস্থ্যের একটা নিয়ামক। মানুষের রোজগার, শুধুমাত্র রাস্তাঘাট, আবাস, পুষ্টি, এগুলো সরাসরি নিয়ামক, প্রত্যক্ষ নিয়ামক, কিছু পরোক্ষ নিয়ামক আছে। যে ন্যায় বিচারের পরিস্থিতি আছে কিনা আপনার সমাজ, আপনি যে সমাজে বাস করেন, কারণ হচ্ছে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকার নাম হচ্ছে স্বাস্থ্য। তাহলে সামাজিকভাবে আপনি সুস্থ থাকছেন কিনা, আপনার সমাজে দুর্নীতি রয়েছে কিনা, আপনার সমাজে ন্যায় বিচার রয়েছে কিনা, অপরাধ ঘটলে তার বিচার হচ্ছে কিনা, আপনার সমাজে নারীর ক্ষমতায়ন হচ্ছে কিনা, লিঙ্গ সাম্য রয়েছে কিনা, এই সমস্ত হচ্ছে স্বাস্থ্যের নিয়ামক। এবং প্রথম ইউপিএ সরকারের সময় যেসব কর্মসূচিগুলি নেওয়া হয়েছিল, আইসিডিএস মাধ্যমে পুষ্টি, মহিলাদের, অ্যাডোলেসেন্ট গার্ল, শিশু, তাদেরকে হচ্ছে যে পুষ্টি তাদের বিধান করা, সেখানে বরাদ্দ বৃদ্ধি, স্যানিটেশন কর্মসূচি, সেখানে বরাদ্দ বৃদ্ধি, ন্যাশনাল রুরাল হেলথ মিশন চালু হল, পরবর্তীকালে ন্যাশনাল আরবান হেলথ মিশনে মিলে এখন ন্যাশনাল হেলথ মিশন যেটা চলছে, এখন বরাদ্দ কমেছে, চলছে। এই ন্যাশনাল রুরাল হেলথ মিশন প্রথম ইউপিএ সরকারের হাত দিয়ে বামপন্থী সাংসদদের চাপে সেটা বেরিয়েছে। না হচ্ছে কেন, যে স্বাস্থ্যের এই নিয়ামকগুলোকে উন্নত যদি করা যায় এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যে যদি জোর দেওয়া যায়, তা হচ্ছে আপনি যদি আপনার পুষ্টি একটু, গরিব মানুষের পুষ্টি একটু ভালো করা যায়, গরিব মানুষের আবাসন একটু ভালো করা যায়, তার যে চারপাশে যে স্যানিটেশন একটু ভালো করা যায়, তাকে একটু বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা যায় তার বাড়িতে, পরিবেশটাকে যদি একটু ভালো করা যায়, তাহলে হচ্ছে সে তার রোগ ভোগ এমনিতেই কম হবে। এই মডেল সোভিয়েত রাশিয়া মহামারীগুলো রুখে দিয়েছিল, এই মডেলে সোভিয়েত রাশিয়া মানুষের স্বাস্থ্য সূচককে উন্নত নিয়ে গেছিল, চীন এই মডেল নিয়ে গিয়েছিল, কিউবা এই মডেল নিয়ে গিয়েছিল। কিন্তু এখন যে মডেল দাঁড়াচ্ছে যে আপনি টিবি রোগ 2024 সালে পুরো বছরটা টিবির ওষুধ প্রায় অমিল, টিবি তো গরিব মানুষের হয়, অপুষ্টি যারা তাদের হয়, টিবির ওষুধ অমিল, সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ যান যে কোনো হাসপাতালে আপনি পাবেন না, অধিকাংশ সময় পাবেন না, কখনো পেলে 7 দিনের থেকে 1 মাসের ওষুধ দেওয়ার কথা সরকারি নীতি অনুযায়ী পাবেন। এবং তার সঙ্গে যুক্ত হয়েছে জাল ওষুধ, যে ওষুধ আপনাকে দেওয়া হচ্ছে জাল ওষুধ কিনা তার কোনো গ্যারান্টি নেই। দেখবেন তো জাল স্যালাইনে এক সদ্যজাত শিশু থেকে মেদিনীপুরের মেডিকেল কলেজে মামনি দাস আর নাসরিন খাতুন পরে পিজি হাসপাতালে মারা যায়। এবং জাল ওষুধের ক্ষেত্রে কিন্তু জাল ওষুধ কোনো সাম্প্রদায়িক বিভাজন করে না, মামনি দাস মারা যাচ্ছেন, নাসরিন খাতুন মারা যাচ্ছেন জাল ওষুধের। দুর্নীতি শিকার যে মানুষ, তাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক বিভাজন নেই, তাদের মধ্যে কোনো উঁচু জাত, তপশিলি জাতি, উপজাতি কিছু ভাগ নেই। রাজ্যের প্রতিটা মানুষ সমানভাবে সম্ভাব্য শিকার এই দুর্নীতি। আমরা 2011 পর থেকে এই দুর্নীতি দেখতে দেখতে আমরা ক্লান্ত। আমরা দেখতাম সেই সময় যারা চিকিৎসক নেতা ছিলেন, এমএলএ, এমপি, মন্ত্রীও হয়েছিলেন, হঠাৎ করে তার হয়তো ছেলে পরীক্ষা দেবে, মেডিকেল কলেজের প্রিন্সিপালের ঘরে ঢুকে সিসিটিভি সুইচটা বন্ধ করে কিনা তার ছেলে দুটো পরীক্ষা দেবে। কেউ একজন কোন নেতা, তার চেয়েও বড় নেতা, পোশাক কুকুরটাকে বগলদাবা করে নিয়ে গেলেন পিজি হাসপাতালে, কি আপনার না ডায়ালিসিস করতে হবে, যে ডাক্তারবাবু বাধা দিলেন, আপত্তি করলেন, তাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়। এগুলো আমরা দেখতে অভ্যস্ত ছিলাম। 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে পরিস্থিতিটা গেল আরো বদলে।
এই পুরনো দুর্নীতিগ্রস্ত নেতাগুলোকে শাসক দল একটু পিছনের সারিতে নিয়ে গিয়ে নতুন এক ধরনের এক গোষ্ঠীকে নিয়ে এলো, যাদেরকে এই স্বাস্থ্যের সমস্ত প্রতিষ্ঠানের মাথায় নিয়ে গেল। সব কটা মেডিকেল কলেজ, সন্দীপ ঘোষের মতো প্রিন্সিপাল, আরো অনেক মেডিকেল কলেজ আছে। সন্দীপ ঘোষ জেলে গেছে, তাকে এখনো জেলে যায়নি, কিন্তু হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজের মাথায়, স্বাস্থ্য দপ্তর, জেলা স্বাস্থ্য দপ্তরগুলোর মাথায়, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মাথায়, ধরুন রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, যেখানে ডাক্তারি থেকে শুরু করে নার্সিং, ফিজিওথেরাপি, প্যারামেডিক্যাল সমস্ত কোর্সের পরীক্ষা সিলেবাস এইসব ঠিক হয় সেই স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের মাথায়। মেডিকেল কাউন্সিল, আপনাদের যে কোনো ধরুন চিকিৎসা সংক্রান্ত কোনো অভিযোগ আছে, সেখানে যে সেই বিচার করার জায়গা হচ্ছে মেডিকেল কাউন্সিল, তার মাথায়। বা ধরুন স্বাস্থ্য দপ্তর হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে বড় দপ্তর, যেখানে ডাক্তার থেকে গ্রুপ ডি স্টাফ নিয়োগ হয়, আগে পিএসসি মাধ্যমে হতো, পাবলিক সার্ভিস কমিশন। এই সরকার এসে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করলো, সেই হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাথায় এই পুরো নতুন গোষ্ঠীটাকে এদেরকে দিয়ে দিল, এবং এদের বলা হলো উইথ এ ডাইরেকশন যে তোমরা দুর্নীতির আরো নতুন নতুন পন্থা খুঁজো। এবং এই আরজিকর মেডিকেল কলেজকে দুর্নীতির গবেষণাগার বানানো হয়েছিল। ওখানে যদি কোনো একটা মডেল সাকসেসফুল হতো, সেটাকে রেপ্লিকেট করা হতো রাজ্যের অন্য হাসপাতালে। এটা প্রথমেই বললো যে এত এত এখন তো সিট বেড়েছে, এখন কেন্দ্র সরকার প্রতি জেলায় জেলায় সব মেডিকেল কলেজ খোলার নীতি নিয়েছে, এত মেডিকেল কলেজ হচ্ছে, এখন এমবিবিএস ছাত্র, এমবিএমএস এর ছাত্র, এরা পড়াশোনা করবে আর পাস করে যাবে, হয় নাকি? আমরা থাকবো, পয়সা দিতে হবে, নাহলে পাস হবে না। তো প্রথমে বললো যে গণটোকাটুকি চালু করে মেডিকেল শিক্ষা ব্যবস্থায় গণটোকাটুকি। তারপর বললো গণটোকাটুকি করছো ভালো কথা, কিন্তু পাস করতে গেলে আমাদের তোলা দিতে হবে। আর যে যত ওরা রেট দেবে, 60% নম্বর পেতে গেলে 1 নম্বর, 80% নম্বর পেতে গেলে 1 নম্বর। এবং এই যে ধরুন এতদিন এই অভয় আন্দোলন ইত্যাদি, আমাদের কাছে জুনিয়র ডাক্তার ছাত্র কেউ কিন্তু এসে এই অভিযোগ করেনি, টাকা দিয়েছে, কথা টাকা দিতে হয়েছে, অভিযোগ করেছে, কিন্তু কেউ এই অভিযোগ করেনি যে দাদা আমি 8 লক্ষ টাকা দিয়েছি, কিন্তু আমাকে 80% দেয়নি, আমাকে 79% দিয়েছে। এই অসভ্যতার অভিযোগ কেউ করে একদম করায় বন্যায় যা টাকা দিয়েছে তাই নম্বর নিয়ে পাঠিয়েছে। হাসপাতালে যে বর্জ্য তৈরি হয় প্রতিদিন, এই ধরুন বহরমপুর হাসপাতালে যদি যান মেডিকেল কলেজে, প্রতিদিন আরো হাজার হাজার রোগী হচ্ছে, ব্যবহৃত সুদ, সিরিঞ্জ, স্যালাইনের মতন এইসব এক জায়গায় জমা হয়, সেখান থেকে একটা সংস্থা নিয়ে যায়, পরিবেশ বান্ধব উপায়ে সেটাকে ইয়ে করে, ট্রিট করে। এরা বললো যে না না, আমরা থাকতে ওসব হবে, এখান থেকে উপায় সেখানে পাবো না। এরা এইসবগুলো ধুয়ে মুছে আবার ওয়ার্ডে চালু করে দিল, নতুন কেনা হয়েছে বলে, যাতে নতুন কেনার যে টাকাটা 25-75 ভাগ না করতে হয়, 100% পকেটে চলে যায়। এবং রোগী সে জানতেও পারছে না আরেকজনের ব্যবহৃত জিনিস তার শরীরে প্রয়োগ হচ্ছে, কোন সংক্রমণ ছড়াচ্ছে কেউ জানে। এটা বললো যে আমরা যারা চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, প্রথমে অ্যানাটমি শিখতে হয়, মরা কাটা দেখে বলে, মরা কেটে হাতে কি হয়, অর্থাৎ শবদেহ ব্যবচ্ছেদ করে আমরা অ্যানাটমি, মানুষের শরীর চিনতে শিখি, হার্টটা কেমন দেখতে, লিভার কটা থাকে, হচ্ছে যে কিডনিগুলো কোন দিকে থাকে, এই সমস্ত। এরা বললো যে আমরা তো গণটোকাটুকি চালু করে দিয়েছি ভাই, পাস ফাইল চালু করে দিয়েছি পয়সা দিয়ে, তাহলে তোমাদের আবার কাটাকুটি করার দরকার, তাহলে যে কি দরকার, তাহলে যারা সব দেহদান করছে অ্যানাটমির মর্গে সব রাখা থাকে, ওই লাশগুলোকে আমরা বরং ভিন রাজ্যে বা ভিন প্রতিবেশী দেশে চালান করে ওখান থেকে পয়সা কামাতে শুরু করবে, করাও করবে, কোনো শাস্তি হবে। এবং এগুলো ক্রমশ সারা রাজ্যের অন্য হাসপাতালগুলোতে ঠিক আছে। আমরা সংগঠিত চিকিৎসক আন্দোলনের কর্মী হিসাবে আমাদের সংগঠন থেকে শতাধিক চিঠি লিখেছি রাজ্য প্রশাসনের সর্বোচ্চ মহলে, কেউ সে চিঠির উত্তর দেয়নি। আমরা একাধিকবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, ডেপুটেশন দেওয়ার সময় দিয়েছি, কেউ সময় দেয়নি। আমরা সংবাদ মাধ্যমে সাংবাদিক বৈঠক করে বলেছি, সংবাদ মাধ্যম ফলাও করেছে, টিভিতে পর্দায় দেখিয়েছে, কাগজে ছেপেছে, কেউ কর্ণপাত করে। আমরা 2023 সালের 24শে জুন আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবসে আমরা সাংবাদিক বৈঠক করে বলেছিলাম যে আমাদের রাজ্যের চিকিৎসক মহলে এবং স্বাস্থ্য কর্মীদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হচ্ছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে, তার বিস্ফোরণ শুধুমাত্র সময় লাগে। বিশ্বাস করুন, তখন আমরা বুঝতে পারিনি যে 2024 সালের 9ই আগস্ট সকালবেলায় আমাদেরই এক বোন, আমাদেরই এক সহকর্মী তার দান এবং ইজ্জতের বিনিময়ে সেই ক্ষোভের বিস্ফোরণ করবে।
এবং আমরা 2009 সালের 9ই আগস্ট যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে আমরা শেষ যাত্রা করছি, এনআরএস মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্টে তার দেহদানের কাজকর্ম করছি, তার মাঝেই আমরা যখন খবর পাচ্ছি যে আরজিকর মেডিকেল কলেজে এরকম একটা হচ্ছে, আমাদের প্রথম প্রতিক্রিয়া ছিল যে আমাদের রাজ্যে রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে পুষ্ট যে অপরাধী চক্র, যে হেলথ সিন্ডিকেট কাজ করছে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে, তাদের দুর্নীতির বলি হলো এই তরুণী চিকিৎসক। পরবর্তীকালে আপনারা দেখেছেন ঘটনাগুলো, প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, মা বাবাকে ডেকে এনে মরা মেয়েটার মুখ দেখতে দিল না, অথচ তার 8 ঘন্টার মধ্যে ওই চেষ্টা সেমিনার রুমে পুলিশের উপস্থিতিতে জলপাইগুড়ি থেকে হেলথ সিন্ডিকেটের পান্ডা সুশান্ত রায় হাতে হয়ে গেল, মালদা থেকে তাপস চক্রবর্তী, বর্ধমান থেকে অমিত নিরুপক্ষ বিশ্বাস, সবাই হাতে হয়ে গেল। তথ্য প্রমাণ লোপাট করছেন, ভাইরাল ভিডিওতে আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন পরবর্তীকালে মৃতার মায়ের মুখ থেকে, মা বাবার মুখ থেকে শুনেছেন। প্রথম আমি অবশ্য তাদের মুখ থেকে শুনে বলেছিলাম সংবাদ মাধ্যমে যে অভিষেক গুপ্তা ঋষি নন মোটা টাকার বান্ডিল তুলে দিতে চেয়েছিল মেয়েটার মা বাবা মায়ের হাতে, যে হচ্ছে মুখ বন্ধ রাখুন, অভিযোগ করবেন না, টাকা লাগে আরো দেব। আইপিএস অফিসার ইন্দিরা মুখার্জি ওই যারা হেলথ সিন্ডিকেটের মাথা, তাদের ছবি ক্রপ করে লালবাজার থেকে সাংবাদিক বৈঠক করে দেখাচ্ছেন, বলছে এরা আমাদের পুলিশের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, সাক্ষী মাছ ধরার চেষ্টা করছে। আর বিনীত গোয়েল তদানীন্তন কলকাতার পুলিশ কমিশনার, সেই 14ই আগস্ট রাত্রে যখন আপনারা আমরা সবাই সারা বাংলার 2 কোটি মানুষ রাত জাগছেন, রাত দখল করছেন বিচারের দাবিতে, তখন ঝোনাঝুনি শেখ সশস্ত্র দুষ্কৃতীকে ঢুকিয়ে দিল, পুলিশকে ঢুকানোর নাটক করে, যারা গিয়ে ভাঙতে গেল সেমিনার রুমে, সেমিনার রুমে চলতে, সেমিনার রুমে চল। আমরা পরে মিডিয়ার ভিডিওতে দেখেছি, মিডিয়াতে দেখেছি আমরা। ফলে আমরা যা বলেছিলাম, এবং পরবর্তীকালে অভয় মনোবী তিনি সংবাদ মাধ্যমে বলেছেন, আপনারা সে কথাও শুনেছেন, যে দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে তাকে বারবার আক্রান্ত হতে হচ্ছিল। কিন্তু আমার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী রাত 2টো অবধি জেগে তা নিশ্চিত করলেন যে মৃতদেহটা, এই যুব ফেডারেশনের সম্মেলনে দাঁড়িয়ে এটা বলছি কারণ যুবকর্মীরা সেদিন আমার সঙ্গে ছিল, মীনাক্ষী, কলকাতা, যুব এরা ছিল আমার সঙ্গে, যারা সবাই মিলে আমরা চেষ্টা করেছিলাম গাড়িটাকে আটকে, যাতে অন্তত দ্বিতীয় সংরক্ষণ করা যায় দেহটাকে, যাতে দ্বিতীয়বার আবার পোস্টমর্টম করবার সুযোগ পায়। আমাদেরকে পুলিশ হটিয়ে দিয়ে গ্রিন চ্যানেল করে নিয়ে গেল, গিয়ে পানিহাটে মেয়েটি গাড়ি যেখানে, সেখানে শাসক দলের নেতাদের হাতে সমর্পণ করলো, হস্তার্পণ করলো এই মৃতদেহটা, যারা কিউ ভেঙে তড়ি ঘড়ি দাহ করে দিয়ে কাউন্সিলরের পিকচারকে দিচ্ছেন, এমএলএ বলছেন ওয়েল ডান বয়, জানেন তাকে আবার সম্প্রতি কাউন্সিলর থেকে প্রমোশন দিয়ে চেয়ারম্যান করে দেওয়া হয়েছে। আর রাত 2টো পর্যন্ত আমার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, পুলিশ কমিশনারের সাথে কথা হচ্ছিলেন, যতক্ষণ না দেহটি দাহ হয়েছে ততক্ষণ তারা কনভারসেশনে ছিলেন। এবং রাজ্য পুলিশ ব্যর্থ, সেটা হাইকোর্ট বলে দিল। সিবিআই এলো, সিবিআইও এখনো পর্যন্ত রাজ্য পুলিশের যে নাটক তদন্তের নামে তাতেই সিলমোহর দিচ্ছে, যেখানে সিএফএস এর রিপোর্ট, ফরেনসিক রিপোর্টে আসছে যে মেয়েটির যৌনাঙ্গে একাধিক পুরুষ এবং মহিলার ডিএনএ পাওয়া যাচ্ছে। সঞ্জয় রায় ছাড়াও এক পুরুষ এবং মহিলাদের ডিএনএ চিহ্ন পাওয়া যাচ্ছে। ওরা বলছে না, কন্টামিনেশন হয়েছে। আচ্ছা, কন্টামিনেশন যদি হয় কোথা থেকে হলো? মানুষের ডিএনএ, তাহলে তোমরা দেখিয়ে দাও। আর টেস্টের সেমিনার রুমে মৃতদেহটা ছিল, চাদর ঢাকা দিয়ে মর্গে এসেছিল, সেখান থেকে হচ্ছে যে পোস্টমর্টমের আগে নমুনা নেওয়া হচ্ছে। যদি এর মাঝে কেউ হাত দিয়ে থাকবে তাহলে শুধুমাত্র যৌনাঙ্গে অর্থাৎ যোনিতে, পায়ুদারে এবং স্তনবিন্দুতে, এখানেই শুধুমাত্র অন্য পুরুষ মহিলার ডিএনএ পাওয়া গেল, বাকি আর কোথাও পাওয়া গেল না। তাহলে মৃতদেহের এই অঙ্গগুলোকে টাচ করেছিল অন্য কেউ, তাহলে কারা করেছিল, কি উদ্দেশ্যে করেছিল? ওই রাত্রে 8ই আগস্ট এবং 9ই আগস্ট রাত্রে সিসিটিভিতে দেখা যাচ্ছে 66 জন ঢুকেছে বেরিয়েছে ওই কেস ওয়ার্ডে। কলকাতা পুলিশ একমাত্র সঞ্জয় রায় ছাড়া বাকি 65 জনের পাশে নাম লিখেছে যে এদেরকে আইডেন্টিফাই কুড নট বি আইডেন্টিফাইড।
সিবিআইও একই রিপোর্ট জমা দিয়েছে, যেটা চেস্ট ওয়ার্ডে যদি সিস্টার আর ডাক্তারদের সঙ্গে গিয়ে বসতো, গ্রুপ সিস্টারদের নিয়ে বসতো, ওরাই বলে দিত, অর্ধেক লোককে চিনে দিত, এই আমাদের অমুক, উনি আমাদের অমুক, উনি পেশেন্ট পার্টি, হ্যান। তাহলে বুঝতে পারছেন কেন্দ্র এবং রাজ্য মিলে আমাদের স্বাস্থ্য দপ্তরে এইরকম একটা ঘটে যাওয়া বিরল অপরাধ, কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসক তারই হাসপাতালে খুন হলেন, ধর্ষিতা হলেন, যা সারা পৃথিবীতে যার কোনো দ্বিতীয় নজির নেই, সেটাকে ধামাচাপা দিতে তারা কিরকম তাদেরকে বোঝাপড়া। রাজ্য এবং কেন্দ্রের শাসকের এই যে গোপন বোঝাপড়া শুধুমাত্র পশ্চিমবাংলার স্বাস্থ্যক্ষেত্রে অপরাধ ধামাচাপা দিতে না, স্বাস্থ্য এদের যে নীতি, উদার অর্থনৈতিক যে নীতি, এমনিতেই উদার নীতি, স্বাস্থ্য মানে এখন করে দিয়েছে চিকিৎসা, চিকিৎসাকে কেন্দ্র করে, মানে সব রোগ প্রতিরোধ এখন আর আলোচনার কেন্দ্রে নেই, এখন হচ্ছে চিকিৎসাকে কেন্দ্র করে যাবতীয় ডিসকোর্স, যাবতীয় আলোচনা আবর্তিত হয়। কর্পোরেট হাসপাতাল, আপনার হেলথ স্কিম, আপনার মেডিক্লেম, আপনার ওষুধ কোন কোম্পানি থেকে কোন দোকান থেকে কিনবেন, নাকি অনলাইনে কিনবেন, কে কত ছাড় দেবে, আপনার কি কি টেস্ট করতে হবে, এইসব নিয়ে আলোচনা, রোগ প্রতিরোধ নিয়ে কোনো আলোচনা নেই। এই যে উদার অর্থনীতি, বিশেষ করে নয়া উদার অর্থনীতি, নিউ লিবারেল ইকোনমিক পলিসি, এইটা এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। সেখানে কেন্দ্র এবং রাজ্য উভয় মিলে ঠিক করেছে যে তারা কর্পোরেট বান্ধব নীতি নেবে। তারা আমার আপনার করের টাকা দিয়ে হাতে একটা করে কার্ড ধরিয়ে দেবে, ও বলবে এটা আয়ুষ্মান ভারত কার্ড আমারটা ভালো, ও বলবে না স্বাস্থ্যসাথী কার্ড আমার কার্ড এটা ভালো, এই নিয়ে আচে চলবে। সেখানেও যেমন মিল, তেমনি স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে খুন হতে হয়, ধর্ষিতা হতে হয়, আর তার বিচার না দেওয়ার জন্য তখনও কেন্দ্র এবং রাজ্য একসাথে হাত মিলিয়ে চলবে। ফলে আমাদের কি করণীয়? আমরা বারবার স্বাস্থ্যের জন্য সংগ্রাম আসলে শ্রেণী সংগ্রাম ছাড়া আর কিছু না। আপনি যদি ভারতবর্ষের স্বাস্থ্য চিত্র দেখেন, আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য চিত্র দেখেন, আমি তো এক সরকারের সাথে আর এক সরকারের সময়ে এক আমলের সাথে আর এক আমলের তুলনা করলাম। আপনি যদি তুলনাটা জানেন যে কাদের কি সূচকগুলো রয়েছে, ধরুন আমাদের রাজ্যে এই মুহূর্তে আমাদের দেশে হাঙ্গার ইন্ডেক্সে আমাদের দেশ হচ্ছে সবচেয়ে একদম নিচের দিকে আসা যায়। কয়েক কোটি বাচ্চা 8 বেলা খেয়ে 1 বেলা না খেয়ে ঘুমোতে যায় প্রতিদিন রাত্রে ভারতবর্ষে। আমরা শিল্ড বানাচ্ছি, স্কাই সব S400 এইসব বানাচ্ছি, প্রতিরক্ষা খাতে ব্যয় করছি, কিন্তু স্বাস্থ্যে ব্যয় হচ্ছে আমার জিডিপি মাত্র 1% কিছু বেশি, যেখানে WHO বলছে 5% ব্যয় করা হতে। শিক্ষাতে ব্যয় নেই, স্বাস্থ্যতে ব্যয় নেই, প্রতিরক্ষাতে ব্যয় হবে। আমাদের দেশে এবং আমাদের রাজ্যে মুসলিম মায়েরা, তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক প্রসবের হার হিন্দু মায়েদের তুলনায় থেকে 10% কম সরকারি তথ্য। মুসলিম বাচ্চাদের টিকাকরণ আমাদের হিন্দু বাচ্চাদের তুলনায় 12% কম। ফুল ইমিউনাইজেশন রেট তৈরি করে। হেলথ অ্যাক্সেসের সমস্যা। ধরুন স্বাস্থ্যের নিয়ামক শৌচাগার, অর্থাৎ আনশেয়ার্ড স্যানিটারি ভ্যাকসিন, সেটা জেনারেল কাস্টের বাড়িতে 65% জেনারেল কাস্টের বাড়িতে আছে। শিডিউল কাস্ট কত শতাংশ বাড়িতে আছে? 24% বাড়িতে। গড় আয়ু, আপনাদের পুরুষ মহিলা গড় আয়ু কথা বলছিলাম, দেশ এবং রাজ্যের তুলনা বলছিলাম। গড় আয়ু, আপনি যদি আর্থিক পিরামিডে যান, উপরে 20%, মানে সব থেকে বেশি আয়ের 20%, তাদের যা গড় আয়ু, আর সব থেকে নিচের শতাংশে যে হচ্ছে গড় আয়ু, অনেক প্রায় 7 বছরের ডিফারেন্স। আন্ডার 5 মর্টালিটি রেট, অর্থাৎ 8 বছরের পঞ্চম জন্মদিন দেখে না শিশুরা, তার আগে মারা যায়। এটা হচ্ছে উপরের 20% মধ্যে যা, নিচের 20% তার 3 গুণ। মানে উপরে একটা বাচ্চা মারা গেলে নিচে 3টে বাচ্চা মারা গেল। একজন সাধারণ মানে জেনারেল কাস্টের একজন মহিলা যা গড় আয়ু,
তার থেকে একজন শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবে মহিলার গড় আয়ু হচ্ছে 15 বছর কম। এই যে পার্থক্য, এই যে হেলথ অ্যাক্সেসের যে ডিসক্রিমিনেশন, এই যে বৈষম্য, নয়া উদারনৈতিক অর্থনীতি এবং তার সাথে হচ্ছে যে আমাদের দেশ এবং রাজ্য যে স্বাস্থ্য নীতি নিয়ে চলেছে সেই সংগ্রাম, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং জাতপাতের বিরুদ্ধে সংগ্রাম, ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে সংগ্রাম, এই ছাড়া আপনি কখনোই এই সমতা আনতে পারবেন না। যেখানে মুসলিমরা পিছিয়ে আছে হচ্ছে যে টিকাকরণে, প্রাতিষ্ঠানিক প্রসবে, পুষ্টির দিক দিয়ে হিন্দুদের থেকে, যেখানে তপশিলি জাতি উপজাতি পিছিয়ে আছে জেনারেল কাস্টের তুলনায়, যেখানে গ্রামের মানুষের স্বাস্থ্য সুযোগগুলো পিছিয়ে রয়েছে শহরের মানুষের তুলনায়, সেখানে আপনাকে এই বৈষম্য বিরোধী আন্দোলন, শ্রেণী সংগ্রাম এবং শুধুমাত্র শ্রেণী সংগ্রাম নয়, লিঙ্গগত যে বৈষম্য তার বিরুদ্ধে যে সংগ্রাম, জাতিগত যে ভেদ তার বিরুদ্ধে সংগ্রাম এবং সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে সংগ্রাম, এই ছাড়া মানুষের স্বাস্থ্য সূচকগুলো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নেই। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।